আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। পঞ্চাশ জনেরও বেশি যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান এখনও নিখোঁজ। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা টুইটারে তাকে নিষিদ্ধ করার সমালোচনা করেছেন। তাকে দ্বিতীয় দফা অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। ইউরোপ আমেরিকায় যখন আশঙ্কাজনকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তখন বাংলাদেশে কেন ঘটছে তার উল্টো? অনেক জায়গায় এটার হার প্রথম থেকেই কম। সেই ক্ষেত্রে বডি ইমিউনিটি একটা বিষয়, যে আগে থেকেই নানা রকম ইনফেকশনের মধ্যে থাকতে বাংলাদেশের মানুষদের হয়তো ইমিউনিটিটা এটার আগেই গ্রো হয়েছে এই ভাইরাসের বিরুদ্ধে। থাকছে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফোন ইন। এসব নিয়েই আজকের প্রবাহ। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। শর্টওয়েভে ছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন শহরে FM প্রচার তরঙ্গে, সেই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। 50 জনেরও বেশি যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ রয়েছে। শ্রীবিজয়া এয়ারের বোয়িংটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানাচ্ছেন। তারা বলছেন, বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী বিমানটি একটি 27 বছরের পুরনো বোয়িং 737-500। বলা হচ্ছে, বিমানটির উচ্চতা 1 মিনিটের মধ্যেই 3000 মিটার বা 10,000 ফুট পড়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খবর এখনও আসছে। আরও তথ্য পাওয়া গেলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষিদ্ধ করার পর মিস্টার ট্রাম্পের সমর্থকরা একে মুক্তভাবে কথা বলার স্বাধীনতার উপর আঘাত বলে বর্ণনা করেছেন। টুইটার গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। মিস্টার ট্রাম্পের টুইট বার্তা নতুন সহিংসতায় উস্কানি দিতে পারে, এরকম আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে তাকে দ্বিতীয় দফা অভিশংসন করার ঘোষণা দিয়েছে। বিস্তারিত শুনুন নাগিব বাহারের কাছে। ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে অপসারণ করা যায় তা নিয়ে গতরাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেছেন। তাকে দ্বিতীয় দফায় ইমপিচ বা অভিশংসনের পক্ষে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে। বৈঠক শেষে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, তিনি আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই যেন পদত্যাগ করেন। কিন্তু যদি প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করতে অস্বীকৃতি জানান, তাহলে তারা দ্রুত তাকে অভিশংসনের লক্ষ্যে পদক্ষেপ নিতে প্রস্তুত। অভিশংসনের লক্ষ্যে ইতিমধ্যে অভিযোগনামা প্রস্তুত করেছেন 2 জন কংগ্রেস সদস্য, যারা নিজেরাও ক্যাপিটল হিলে হামলার সময় আত্মরক্ষার্থে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তবে ডেমোক্র্যাটদের এই চাপের মুখেও জো বাইডেন এখনও অভিশংসনের পক্ষে সরাসরি সমর্থন দেননি। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তিনি কংগ্রেসের ওপরই ছেড়ে দিয়েছেন। For a long, long time, that President Trump wasn't fit to hold the job. That's why I ran. মিস্টার বাইডেন বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে এই পদের উপযুক্ত নন, সেটা আমি অনেক দিন ধরেই ভাবতাম। তিনি বলেন, আর মাত্র 12 দিন পর আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হব। এ সময় আমি 3টি আশু বিষয় নিয়ে চিন্তিত: ভাইরাস, টিকা এবং অর্থনীতি। কংগ্রেস কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু এই অভিশংসন প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সরানোর ক্ষমতা রাখে কেবল সেনেট। সেখানে 2/3 সদস্যের সমর্থন দরকার হবে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র 2 জন রিপাবলিকান সেনেটর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে বলেছেন। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক অধিনায়কদের সঙ্গে কথা বলেছেন, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে কোনো যুদ্ধ বাঁধিয়ে দিতে না পারেন বা পরমাণু অস্ত্রের কোড না পেতে পারেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একের পর এক প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, যাতে তিনি নতুন করে সহিংসতায় উস্কানি দিতে না পারেন। তবে তার সমর্থকরা একে মুক্ত চিন্তার ওপর হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। মিস্টার ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র বলেছেন, এমনভাবে সেন্সরশিপ চলছে যেটা আগে কখনো দেখা যায়নি। নাগিব বাহার। ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত 10টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ নবজাতক শিশুদেরকে যে বিভাগে রাখা হয় সেই সিক নিউন্যাটাল ইউনিটে আগুন লাগে। 7টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের শুরু হয়। ভারতের হাসপাতালে আগুন লেগে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। 2011 সালে কলকাতায় এক হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন অন্তত 90 জন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় 900 কিলোমিটার দূরে ভান্ডারা জেলা হাসপাতালের সিক নিওন্যাটাল ইউনিট বা এসএনসিইউতে আগুন প্রথম দেখা যায় রাত 2টো নাগাদ। প্রত্যক্ষদর্শী এক নার্স সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ধোঁয়া দেখতে পেয়ে তিনিই প্রথম সতর্ক করেন সবাইকে। কর্মীরাই আগুন নেভানোর কাজ যেমন শুরু করেন, তেমনি অসুস্থ নবজাতকদের উদ্ধার করতে থাকেন। সেই সময় 17টি শিশু ওই বিভাগে ভর্তি ছিল। তাদের বয়স 1 দিন থেকে 3 মাস পর্যন্ত। হাসপাতালের এক কর্মী সংবাদ সংস্থা এএনআইকে বলছিলেন, অন্যদের সঙ্গে তিনিও অসুস্থ নবজাতকদের উদ্ধার করতে আগুনের মধ্যেই ছুটে গিয়েছিলেন। वहाँ पे वो दरवाजा तोड़ दिया हमने, खिड़की वड़की सब फोड़ दिए, पहले रूम में जो थे उनको बाहर निकाले। ওই হাসপাতাল কর্মীর কথায় দরজা আর জানলা ভেঙে তারা একটি ঘরে ঢুকতে সক্ষম হন। সেখানে যে কটি বাচ্চা ছিল তাদের বাইরে নিয়ে আসেন তারা, কিন্তু আগুন লেগেছিল ভেতরের দিকের একটি ঘরে। সেই ঘরে বেশ কয়েকটি শিশু আগুনে ঝলসিয়ে গিয়েছিল, আর বাকি যারা বেঁচে ছিল তারাও পড়ে মারা যায়, জানাচ্ছিলেন ওই হাসপাতাল কর্মী। হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, আগুন আয়ত্তে আনা সম্ভব হলেও ভেতরের দিকে যে ঘরটিতে 10টি শিশু ছিল তাদের বাঁচানো যায়নি। এদের মধ্যে 7 জন আগুনে পুড়ে আর 3টি বাচ্চা দমবন্ধ হয়ে মারা গেছে। মহারাষ্ট্রের সরকার প্রতিটি শিশুর পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আগুন লাগার কারণও খুঁজে বার করতে উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানাচ্ছিলেন, पोस्टमार्टम जरूरी होता है, लेकिन होम सेक्रेटरी ने ये वेव किया है और पोस्टमार्टम न करते हुए बॉडीज को। মিস্টার টোপের কথায় নিয়ম অনুযায়ী প্রতিটা দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত বাধ্যতামূলক, কিন্তু এই ঘটনা এতই হৃদয় বিদারক যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই শিশুগুলির পরিবারের হাতে ময়নাতদন্ত না করেই দেহ তুলে দেওয়া হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব বিশেষ আদেশ জারি করেছেন, জানাচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। ভারতে হাসপাতালে আগুন লেগে মৃত্যুর ঘটনা নতুন নয়। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে গুজরাট রাজ্যের আহমেদাবাদ এবং রাজকোটে 2টি কোভিড হাসপাতালে আগুন লেগে মোট 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অগস্ট মাসে একটি অস্থায়ী কোভিড হাসপাতালে আগুনে পুড়ে মারা যান 10 জন করোনা রোগী। এর আগে উড়িষ্যার ভুবনেশ্বরে এবং তারও আগে হায়দ্রাবাদ শহরেও হাসপাতালে আগুন লেগে রোগী মৃত্যুর ঘটনা হয়েছে। কিন্তু হাসপাতালে আগুন লেগে মৃত্যুর সবথেকে বড় ঘটনা ঘটেছিল 2011 সালের ডিসেম্বরে কলকাতার এএমআরআই হাসপাতালে। অন্তত 90 জন মারা গিয়েছিলেন সেদিন। ভারতে রোগী স্বার্থ নিয়ে আন্দোলন করে এমন একটি সংগঠন পিপলস ফর বেটার ট্রিটমেন্টের প্রধান ডক্টর কুনাল সাহা বলছিলেন, যতটা প্রিকশনারি মেজার রাখা উচিত এই হাসপাতাল রাখেনি, যার জন্য এই চূড়ান্ত দুর্ঘটনা ভাবনার বাইরে এইভাবে যখন রোগীরা মারা যায়। এবং গভর্নমেন্ট তারা যদি কড়া হাতে এই হাসপাতালগুলোকে ডিল করে, এই জাতীয় দুর্ঘটনা ঘটেছে এবং আবার ঘটবে। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য ভারতের মানুষদের। ডক্টর সাহা আরও বলছিলেন, বারে বারে হাসপাতালে আগুন লেগে রোগী মৃত্যুর জন্য কর্তৃপক্ষের সতর্কতা এবং সরকারের নজরদারির অভাব তো আছেই, কিন্তু ঘটনাগুলির বিচারে দীর্ঘসূত্রিতার কারণে কেউ শাস্তি পায় না। তাই একের পর এক এরকম ঘটনা হতেই থাকে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের কর্তৃপক্ষ শিজিয়াজুয়াং নগরীর সব মানুষকে আগামী 1 সপ্তাহ তাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। নগরীর সাবওয়ে, বাস এবং ট্যাক্সি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এই নগরীকে পুরো চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলার পর আরও কঠোর বিধিনিষেধ জারির এই ঘোষণা এলো। সেখানকার 1 কোটি মানুষের সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে 350 জনের সংক্রমণ ধরা পড়েছে। চীন কঠোর লকডাউন এবং ব্যাপক হারে পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মোটা দাগে সফল হয়েছে। আফগান সরকার এবং তালেবানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আজ পরের দিকে কাতারে শুরু হবে।
গত মাসে দুপক্ষ শেষ পর্যন্ত প্রাথমিক কিছু বিষয়ে একমত হয়েছে। এখন তারা কিভাবে আফগানিস্তান পরিচালিত হবে সেই বিষয়ে বিশদ আলোচনায় যাবে। তবে আফগানিস্তানে চলমান সহিংসতার ছায়া পড়েছে এই আলোচনায়। সরকার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, কিন্তু তালেবান বলছে কেবল ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হওয়ার পরই যুদ্ধবিরতি হতে পারে। ভারতীয় সেনাবাহিনী এক চীনা সৈন্যকে আটক করেছে। কর্মকর্তারা বলছেন, শুক্রবার সকালে বিতর্কিত লাদাখ অঞ্চলে এখনকার কার্যত যে সীমান্ত রেখা, এই সৈনিক তা অতিক্রম করেছিল। তাকে ফেরত দেওয়ার জন্য ভারতীয় কর্মকর্তারা চীনের সঙ্গে যোগাযোগ করেছেন। লাদাখ সীমান্তে গত বছর চীন এবং ভারতের সৈন্যদের মধ্যে হাতাহাতির পর এখনো সেখানে উত্তেজনা রয়েছে। দুই পক্ষ এই উত্তেজনা কমানোর চেষ্টা করছে। সৌদি আরব এবং কাতার তাদের বৈরিতা থামাতে এক সমঝোতায় আসার পর দুদেশের অভিন্ন সীমান্ত খুলে দিয়েছে। আবু সামারা ক্রসিং পয়েন্ট দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। ৩.৫ বছর আগে সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং মিশর যখন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তখন এই সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এই দেশগুলি কাতারের বিরুদ্ধে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছিল। এ সপ্তাহের শুরুতে এক শীর্ষ বৈঠকে দুই দেশ সমঝোতায় আসে। স্পেনে গত অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তুষার ঝড় আঘাত হেনেছে। ফিলোমেনা নামে এই ঝড়ের তাণ্ডবে মাদ্রিদের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। তুষার ঝড়ের কবলে পড়ে শত শত মানুষ রাস্তায় তাদের গাড়িতে আটকে যায়। জরুরি কর্মীরা জানিয়েছেন, তুষারের স্তূপ সরিয়ে তারা 1000-এরও বেশি গাড়ি উদ্ধার করেছেন। মাদ্রিদ এবং আশেপাশের অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। বাংলাদেশে গত 3 সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে আসছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শীতকাল থাকায় এই সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু গত 1 সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা 1000-এর নিচে দেখা যাচ্ছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 692 জন নতুন করে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 22 জন। এর আগের 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল গড়ে 1500-এর কাছাকাছি। নতুন শনাক্তের হার 5% কমে গেছে। সংক্রমণের হার কমে আসার বিষয়টি আসলে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে জানার চেষ্টা করেছেন সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে সেপ্টেম্বর মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমতে শুরু করায় বিশেষজ্ঞরা ধারণা করছিলেন শীতকাল ঘনিয়ে এলে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে, যেমনটা কিনা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে দেখা গিয়েছিল। এমন অবস্থায় শীতের এই মৌসুমে নিজেকে সাবধানে রাখার ব্যাপারে বেশ সচেতন ছিলেন জাহানারা বেগম। পেশায় তিনি ব্যবসায়ী হলেও বাড়িতে বসেই কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া পরিবারের যেসব সদস্য বাইরে যাতায়াত করেন, এ কদিন তাদের সাথেও নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন তিনি। বাংলাদেশে করোনা সংক্রমণের 10 মাস পরেও সুস্থ থাকতে পেরে তিনি বেশ উৎফুল্ল। আমি নভেম্বর থেকে যখন শুনতে থাকলাম যে সেকেন্ড ওয়েভ আসতে পারে এবং আমার পরিচিত এবং আশেপাশে কয়েকজনকে আক্রান্ত হতে দেখলাম, তো মসজিদেও মৃত্যু সংবাদ গুলো প্রচার করতো। তো এই সমস্ত দেখার পরে আমি বাসায় বসেই একটা ব্যবসা করছি। বুয়াকে আমি নভেম্বর থেকে তাকে আবার করে দেই এবং যে 2-1 জন কাজে বের হয় একটু ডিস্টেন্সই মেনটেন করি ওদের সাথে, কারণ আমার বয়সটা যেহেতু 50-এর উপরে, এই জন্য মানে নিজেকে সেভ করে চলার চেষ্টা করি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল 2020 সালের 8 মার্চ। 1.5 মাস আক্রান্তের সংখ্যা 1 ও 2 অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এপ্রিলের মাঝামাঝি সেটা শতাধিক ছাড়িয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময় থেকে আক্রান্তের সংখ্যা 1000 এবং জুনের শুরু থেকে 2000 ছাড়াতে শুরু করে। তারপর আক্রান্তের গ্রাফ ধাই ধাই করে ওপরে উঠতেই থাকে। সেপ্টেম্বর থেকে গ্রাফ খুব ধীরে ধীরে নামতে শুরু করলেও নভেম্বরে সংক্রমণ কিছুটা বেড়ে যায়, কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে আবারও সংক্রমণের হার কমতে শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন 1000-এর নিচে এসেছে। সবশেষ 24 ঘন্টায় 692 জন আক্রান্ত এবং 22 জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। শনাক্তের এই হার নেমে এসেছে 5%। গত সপ্তাহের তুলনায় শনাক্তের হার 12.5% নেমেছে। এর পেছনে মূলত কয়েকটি কারণ উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। নো মাস্ক নো সার্ভিস, ডেফিনেটলি এটা একটা পজিটিভ ইফেক্ট আছে। আর বস্তি এলাকা বা অনেক জায়গায় এটার হার প্রথম থেকেই কম,
সেই ক্ষেত্রে বডি ইমিউনিটি একটা বিষয় যে আগে থেকেই নানা রকম ইনফেকশনের মধ্যে থাকতে বাংলাদেশের মানুষদের হয়তো ইমিউনিটিটা এটার আগেই গ্রো হয়েছে এই ভাইরাসের বিরুদ্ধে। ভ্যাকসিনের তো প্রক্রিয়া চলমান, যে ভ্যাকসিন আসবে দিবে, কিন্তু ভ্যাকসিন পাওয়ার পরে আসলে সুরক্ষা সহই থাকতে হবে। তবে আক্রান্তের গ্রাফ নিচে নামতে শুরু করেছে বলেই যে বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে নেই এমনটি ভাবা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন বলেছেন, নতুন বছরে কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয়া হয় এবং যদি জনসমাগম বাড়ে, তাহলে যে কোনো মুহূর্তে সংক্রমণের মাত্রা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি জোরদার করার পাশাপাশি দ্রুততম সময়ে করোনা ভাইরাসের পরীক্ষা এবং আক্রান্তদের দ্রুত আলাদা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে এই সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে বিশ্ব থেকে করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনোই শঙ্কামুক্ত থাকবে না বলে জানিয়েছেন মিস্টার হোসেন। এখন সংক্রমণ কমছে সন্দেহ নেই, কিন্তু এটা এখন স্থিতিশীল না। যদি পরপর 4 সপ্তাহ শতকরা 5-এর নিচে শনাক্তের হার থাকে তাহলে আমরা বলতে পারি তাৎপর্যপূর্ণভাবে কমে গেছে। সেটা কিন্তু এখনো আসেনি। কিন্তু যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আরো বাকি প্রতিষ্ঠানগুলো খুলে যাবে, এই বিষয়গুলোতে একটা শিথিলতার ভাব চলে আসে, তখন সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। আমরা যদি দ্রুত রোগীকে শনাক্ত করে আইসোলেশনে নিয়ে চিকিৎসা করতে পারি তাহলে সংক্রমণটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা সারা বিশ্ব থেকে মহামারী নির্মূল করতে না পারি। বিশ্বে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল 2019 সালের শেষ দিন 31 ডিসেম্বরে চীনের উহান শহরে। পরবর্তী কয়েক মাসের মাথায় এই ভাইরাস এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। এবারে আজকের ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাত। ধন্যবাদ মোয়াজ্জেম। বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয় আমরা আগেই জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের মৎস্যমন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, দেশের প্রয়োজন মেটানোর লক্ষ্যে আগামী 5 বছরে ইলিশ মাছ রপ্তানি করা যৌক্তিক হবে না। তিনি বলেছেন, এখনও গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে হবে। এ নিয়েই আজকের ফোন ইন। শুরুতেই সুম্মারা আক্তার মুন্নি রংপুর থেকে। দুঃখিত, সুম্মারা আক্তার মুন্নি পরে অংশ নেবেন। এখন সংযুক্ত হচ্ছেন ঢাকা থেকে শারমিন আক্তার ববি। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম স্যার যে কথাটা বলেছেন যে আগামী 5 বছর ইলিশ রপ্তানি করাটা যৌক্তিক হবে না, আমি ওনার এই মন্তব্যের সাথে আসলে পুরোপুরি একমত পোষণ করছি। কারণ এখনো আমাদের দেশে অনেকেই হয়তো বা পুরোপুরিভাবে ইলিশের স্বাদটা নিতে পারেন না, কারণ দামটা দেখা যায় যে গ্রামের মানুষের সাথে কম্পেয়ার করলে হয়তো বা শুধু গ্রাম কেন, ঢাকা শহরেও আমাদের যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা চাইলেই কিন্তু ইলিশ মাছটাকে আসলে এফোর্ড করতে পারেন না। তো সরকার এরকম একটা চিন্তা ভাবনা যদি করে থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা খুবই পজিটিভলি নিব এবং তাদের এই ধরনের চিন্তা করার জন্য সাধুবাদ জানাই। এবং সেই সাথে যদি সরকার আরো একটা ব্যবস্থা গ্রহণ করে যে অন্য দেশগুলোতে আমরা যেরকম ভাবে দেখতে পাই যে পিস হিসেবে মাছ বা মাংস এরকম বিক্রি হয়, তো বাংলাদেশেও যদি এই কালচারটা চালু করা সম্ভব হয় তাহলে হয়তো বা মানে যারা অল্প আয়ের মানুষ আছেন বা গ্রামে যারা আছেন তারা খুব সহজেই আসলে ইলিশ মাছটাকে এফোর্ড করতে পারবেন বা তাদের পরিবারের সবাইকে ইলিশ মাছের স্বাদটা গ্রহণ করাতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার রংপুর থেকে সুম্মারা আক্তার মুন্নি। আমি মৎস্যমন্ত্রী রেজাউল করিমের মন্তব্যের সাথে একমত। যেখানে আমাদের দেশ ইলিশ উৎপাদনে বিশ্বের প্রধান, সেখানে আমাদের দেশের সাধারণ মানুষের ইলিশের স্বাদ নেওয়া খুব কষ্টসাধ্য। ইলিশ উৎপাদনে বিশ্বের প্রধান দেশেও ইলিশের স্বাদ নেওয়া কষ্টসাধ্য। আমাদের দেশ থেকে অন্য দেশে ইলিশ রপ্তানি করা হয়, অথচ আমাদের দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ হয় না। আমি মনে করি কয়েক বছর অন্য দেশে রপ্তানি বন্ধ রেখে যদি আমাদের দেশে সব জায়গায় রপ্তানি করা হয় এবং ইলিশের দাম যদি পরিমাণ হারে কমানো হয় তাহলে গ্রামের মানুষ ইলিশের স্বাদ নিতে পারবে। আমি রেজাউল করিমের সঙ্গে তখনই একমত হব যদি তিনি তেনার বক্তব্যটাকে সত্যিকারের বাস্তবায়ন করেন। যদি ইলিশের দাম কমে দেওয়া হয়, আমাদের দেশে রপ্তানি করা হয়, তাহলে ইলিশের স্বাদ নিতে আমি আশাবাদী। আপনাকে ধন্যবাদ। এবার ঢাকা থেকে যোগ দিচ্ছেন আলপনা জামান লতা। জি বলুন। আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে আগে আমাদের দেশের মানুষের ইলিশের চাহিদাটা পূরণ করা উচিত, আমি তার সাথে সহমত পোষণ করছি। কারণ আমাদের শহরে
গ্রামে, উনি গ্রাম অঞ্চলের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমার মনে হয় শহরের গ্রামের সব জায়গার মানুষই আমাদের দেশে যে পরিমাণে ইলিশ উৎপাদন হয়, মানে যে পরিমাণে ইলিশ ধরা হয় ইলিশের সময়, সেই পরিমাণ ইলিশ পাই না। ইভেন দেখা যায় যে অনেক দাম অনেক বেশি থাকে, অনেকের হাতের নাগালে থাকে, তারা পায় না। সেক্ষেত্রে আমরা বাইরে না দিয়ে যদি আমরা আগে আমাদের দেশের চাহিদা পূরণ করি, আমরা তো আগে সেটা মানে ডিজার্ভ করি, তো আমার মনে হয় যে আগে আমাদের চাহিদা পূরণ করে তারপরে বাইরে দেওয়ার চিন্তা করাটাই উচিত। আপনাকে ধন্যবাদ। এবার ঢাকা থেকেই জান্নাতুল ফেরদৌস মিতু। জি বলুন। জান্নাতুল ফেরদৌস মিতু শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। জি, আপনার মন্তব্যটি বলুন। ওকে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি একমত নই, সত্যি বলতে আমি আসলে একমত নই। কারণ হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে ইলিশ আমাদের দেশীয় চাহিদা পূরণ করেও, কারণ প্রতি বছর যে পরিমাণ ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় তাতে করে দেশীয় চাহিদা পূরণ করেও বিদেশে উৎপাদন মানে রপ্তানি করা সম্ভব। বাট এক্ষেত্রে এতটুকু হতে পারে যে রেশিওটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যখন দেশীয় বাজারগুলোতে যাই যে ইলিশ আছে প্রচুর, বাট এত হাই প্রাইস আমাদের কেনার মতো টাকা থাকে না হাতে। তো সেই ক্ষেত্রে যদি দামটা আর একটু কমায় দেওয়া হয় তো সেখানে নিম্নবিত্ত যারা আছে তারা সহজে এটাকে পারচেজ করতে পারবে। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার দিনাজপুর থেকে সামিউল ইসলাম। আমি যেটা মনে করি যে মাননীয় মন্ত্রী বলেছেন যে ইলিশ রপ্তানি কমাই দেব যাতে আমাদের দেশের গ্রামে গঞ্জে মানুষ ইলিশের স্বাদ পায়। উনি কথাটা একদিকে ঠিক আছে, কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের ইলিশ রপ্তানি কিন্তু বন্ধ ছিল 2012 থেকে 2019 সাল পর্যন্ত। ওই সময়টা তো কিন্তু আমরা গ্রামে গঞ্জের লোকজনরা ইলিশ পাইনি, এবং প্রতিটা উপজেলার একেবারে মেন শহরে যে বাজার থাকে সেখানে ইলিশ পাওয়া যায়, গ্রামে গঞ্জে বাজারে ইলিশ পাওয়া যায় না। তো আর যদিও পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি, এক জোড়া ইলিশ নিতে 2000, 1500 এরকম নিতে হয়, যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তো ইলিশ রপ্তানি বন্ধ হোক বা না হোক, তার থেকে বড় যে জিনিসটা সেটা হলো বাজার নিয়ন্ত্রণ করা। এই ইলিশের সিন্ডিকেটের বাজার নিয়ন্ত্রণ না করলে সাধারণ মানুষ ইলিশের স্বাদ পাবে না, আমার কাছে এটাই মনে হয়। আপনাকে ধন্যবাদ মিস্টার ইসলাম। এবার টাঙ্গাইল থেকে পারুল আক্তার। পারুল আক্তার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলুন। জি বলুন। মৎস্যমন্ত্রী বলেছেন যে দেশের প্রয়োজন মেটানোর জন্য তিনি ইলিশ মাছ রপ্তানি করাটা যৌক্তিক হবে না আগামী অন্তত 5 বছর। আপনি কি মনে করছেন? আমি তো মনে করি যে আপনার যে সিদ্ধান্ত, মানে আমাদের বাংলাদেশের চাহিদা খুব কম, মানুষ গ্রামাঞ্চলে কিংবা শহরে ইলিশের চাহিদাটা সবারই আশা আছে যে সবাই স্বাদ গ্রহণ করুক, কিন্তু এই পারিবারিক সামাজিক এতে না তেমন আমরা একমত। ওকে, আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন জয়পাল। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জি বলুন। জি বলুন। হ্যাঁ, আমি আসলে রপ্তানির পক্ষে আর কি, যে আসলে রপ্তানি আসলে যদি বন্ধও করে দেওয়া হয় ইলিশ মাছের, তেমন কোনো আসলে উপকার হবে বলে প্রান্তিক জনগোষ্ঠীর আমি আসলে মনে করি না। অর্থাৎ মানে রপ্তানি বন্ধ করলেও সেটা মানে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছাবে না বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় না আসলে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে এটা পৌঁছবে, কারণ বাংলাদেশের বিপণন ব্যবস্থা আপনি দেখুন অতটা ভালো না যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এটা যাবে। এটা আপনার হয়তো অন ট্রেকে এখন যাবে না, কিন্তু অফ ট্রেকে ঠিকই কিন্তু মাছগুলা কিন্তু যাবে। তো এটা আমার মনে হয় রপ্তানির একটা মৌসুমে গিয়ে রপ্তানির যে সুযোগ সেটা আসলে দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন। জি, আমি যে বিষয়টা শঙ্কা করতেছি যে এই ইলিশটা যদি রপ্তানি বন্ধ করা হয় সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা যদি তাদের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বা পেঁয়াজ রপ্তানি নিয়ে তারা যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে সেক্ষেত্রে তো আমাদের একটা সমস্যা হতে পারে। আর মাননীয় মন্ত্রী যে ব্যবস্থাটা নেওয়ার চিন্তা করতেছেন, যেটা বলছেন সেটা খুবই ভালো হবে যদি করতে পারেন। আমরা তো গ্রামের মানুষ, দেখা যাচ্ছে ইলিশের দামের জন্য ইলিশ কিনতে পারি না, ইলিশ খেতে পারি না। সেক্ষেত্রে যদি সরকার থেকে একটা ভালো ব্যবস্থা নেওয়া হয় যে একদম প্রান্তিক পর্যায়ে গ্রাম পর্যায়ে গিয়ে এই ইলিশটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা সবাই উপকৃত হতে পারবো।
আপনাকে ধন্যবাদ মিস্টার হোসেন। এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সাফায়াতুল্লাহ সুমন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার মতামতটা হচ্ছে বাংলাদেশ সরকারের মৎস্যমন্ত্রী রেজাউল করিম সাহেব যে এটা করছে যে 5 বছর ইলিশ মাছ রপ্তানি না করাটাই বেটার হবে। আমার মনে হয় এটা আমাদের দেশের মানুষের জন্যই ভালো হবে। এই কারণ ইলিশের এমনিতেই যে দাম, এই দামে গ্রামের মানুষ আসলে তাদের ক্রয় সীমার বাইরে থাকে। তাদের পক্ষে ইলিশ মাছ ক্রয় করে কিনে খাওয়াটা অনেকটা টাফ ব্যাপার। আর যদি ইলিশ মাছ রপ্তানি করে তাহলে দেখা যাচ্ছে যে ক্রয় সীমার আরো বাইরে চলে যাবে। তখন গ্রামের মানুষ ইলিশের স্বাদ কখনোই গ্রহণ করতে পারবে না। অর্থাৎ আপনি আশঙ্কা করছেন যে রপ্তানি বন্ধ হলে দাম বেড়ে যাবে, রপ্তানি করা হলে দাম বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার কুমিল্লা থেকেই রুবেল ইসলাম। রুবেল ইসলাম শুনতে পাচ্ছেন? জি, জি, বলুন। আমার মতামত হচ্ছে মৎস্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা আসলে অত্যন্ত যৌক্তিক একটা সিদ্ধান্ত আমার মনে হয় নিয়েছেন উনি। তবে আমরা এটা থেকে আসলে কতটুকু সফলতা অর্জন করতে পারবো এই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেন, সংশয়ের কারণ কি? এই তো কিছু কিছু অসাধু ব্যবসায়ের কারণে মানে বাজারটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ যদি এটা সিন্ডিকেট করা হয় তাহলে কিন্তু আসলে দামটা আপনার সাধারণ মানুষের হাতের নাগালে আসবে না। এটা কিন্তু আসলে সত্যি। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার বরিশাল থেকে বজলুর রহমান। আমি মোহাম্মদ বজলুর রহমান বলছি, বরিশাল থেকে। জি, বলুন। আমি বলছি মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সত্য কথা তো মানে হইল ভালো। যেমন এই মাননীয় মন্ত্রী মহোদয় এরা কি করতে পারবেন নাকি? অতএব দেখা যায় সে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতই যদি একটা জিনিস এদের উপরে একটা চাপ প্রয়োগ করে যে আমরা ওই জিনিসটা দেবো না বা আমরা পেজ দিব না, তখনই সে বাধ্য হয় সে ভারতের সাথে মানে রপ্তানি করতে। অতএব আমার মনে হয় না, যদিও সে আশার বাড়ি শুনেছে এই জন্য তাকে সাধুবাদ জানাই, কিন্তু আমার মনে হয় না সে এই কাজটা করতে পারবেন। আপনি বলছেন বাস্তবায়ন করাটা চ্যালেঞ্জ হবে বলে আপনি মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার রহমান। এবার খুলনা থেকে মেহেদি হাসান। মেহেদি হাসান শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান সম্ভবত সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যাচ্ছি ঢাকাতেই মমিনুল ইসলামের কাছে। মিস্টার ইসলাম, মমিনুল ইসলাম শুনতে পাচ্ছেন? মমিনুল ইসলামও বিচ্ছিন্ন হয়ে গেছেন। আচ্ছা, নীলফামারীতে মোহাম্মদ সুজন ইসলাম এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। মিস্টার ইসলাম, জি বলুন, খুব সংক্ষেপে আপনার মন্তব্যটি বলুন। বাংলাদেশের মৎস্যমন্ত্রী রেজাউল করিম যে সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে। আসলে আমি একজন মানুষ যে আসলে ইলিশ মাছের স্বাদ নিতে পারি নাই। আসলে আমরা প্রান্তিক মানুষ, তো আসলে বাংলাদেশের মৎস্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা আসলে যৌক্তিক এবং প্রাসঙ্গিক। আসলে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে আমাদের প্রজন্ম আমরা আসলে ইলিশের সঙ্গে পরিচিত না। তো বাংলাদেশের মন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা আসলেই যৌক্তিক এবং একই বিষয়ে বলে রাখা উচিত যে আসলে ইলিশের 5 বছর যে রপ্তানি বন্ধ হয়ে গেল এবং সাধারণ মানুষ ইলিশ পেল, এটা আসলে কতটা ঠিক হবে এটা আমরা বুঝতে পারছি না। আসলে এর ব্যাপারে সরকারকে সোচ্চার হতে হবে। আসলে ইলিশ যাতে অসৎ উপায়ে অবৈধ পন্থায় দেশের বাইরে যেতে না পারে। আপনাকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এর মাধ্যমে শেষ হচ্ছে আজকের ফোন ইন। ফিরে যাচ্ছি লন্ডনে মজেম হোসেনের কাছে। ঢাকা থেকে ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী রাকিব হাসনাত। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 50 জনেরও বেশি যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান এখনও নিখোঁজ। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা। আর ভারতের একটি হাসপাতালে আগুন লেগে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 ভারতের রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.